অভ্যুত্থানের পর ঢাকা দিল্লির প্রথম বৈঠক, নেতিবাচক প্রচার বন্ধ ও ভারতে বসে হাসিনার বক্তব্য দেয় নাখোশ বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দিল্লি, ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা। বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি। অন্য দেশে অভ্যন্তরের বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে। তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন, এই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না। We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. ইউরোপীয় দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রোপাগান্ডা ঠেকাতে চাইলেন সহযোগিতা, পাশে থাকার প্রতিশ্রুতি ইইউর। European Union is committed to supporting Bangladesh's democratic transition the best way we can. We seek your support how to deal with this misinformation. If you have any suggestions and anything that we can do to cope with it, because it's hurting us a lot. দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচি বিএনপির 3 অঙ্গ সংগঠনের। দ্রুত নির্বাচনে সমস্যার সমাধান দেখছেন নেতারা। লিটারে 8 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, আজ থেকেই কার্যকর। নতুন মূল্যে বিক্রি ও সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদারের ঘোষণা। গার্মেন্টসে বছরে বেতন বাড়বে 9%, মিলবে জানুয়ারি থেকেই, জানালেন উপদেষ্টা। শ্রমিক অসন্তোষ দূর করতে সিদ্ধান্ত, ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান। জুলাই বিপ্লবে পুলিশের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার। ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং দস্যুদের কবজায় দক্ষিণাঞ্চলের 50 নদী, ভুক্তভোগীদের হাজার অভিযোগেও নির্বিকার প্রশাসন। লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতার অজুহাত সংশ্লিষ্টদের। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেশটির গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো পছন্দ করছে না ঢাকা। 5 আগস্টের পর প্রথম বৈঠকেই দিল্লিকে এ বার্তা দিলেন পররাষ্ট্র সচিব। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বললেন, 2 দেশের জনগণের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায় দিল্লি। একদিনের সফর শেষে সন্ধ্যায় ঢাকা ছাড়েন তিনি। 5 আগস্ট পট পরিবর্তনের পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের আলোচনায় বসল বাংলাদেশ ও ভারত। ঢাকা দিল্লির সম্পর্ক যখন চ্যালেঞ্জিং সময় পার করছে, তখন সফরে এলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকাল 8:30টায় ঢাকায় অবতরণের পর 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তিনি। 4.25 ঘন্টার দীর্ঘ বৈঠকে সম্পর্কের টানাপোড়েন নিয়ে খোলামেলা আলোচনা হয় 2 দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে। উঠে আসে অভিন্ন পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ, ভিসা কার্যক্রম স্বাভাবিক করা সহ বিভিন্ন বিষয়। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া, দেশটির গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির নাক গলানোর বিষয়গুলো ঢাকা পছন্দ করছে না। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন, সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না। এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স does not have any bearing on our relations. এর আগে সাংবাদিকদের ভারতের পররাষ্ট্র সচিব জানান, 2 দেশের জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় দিল্লি। There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. In the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed, we expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction.
বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। আর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার পর নিজ দেশের উদ্দেশ্যে রওনা করেন ভারতের পররাষ্ট্র সচিব। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ইস্যুতে কলকাতার গণমাধ্যমে অতিরঞ্জিত খবর প্রচার করা হচ্ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের একটি রাজনৈতিক দল এ ধরনের ভিডিও ছড়ানোর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে তিনি আরও বলেন, ঢাকা দিল্লির সম্পর্ক কী হবে সেটা কেন্দ্রীয় সরকার নির্ধারণ করবে। দাঙ্গা কখনো হিন্দু করে না, দাঙ্গা কখনো মুসলমান করে না, দাঙ্গা কখনো শিখ করে না, দাঙ্গা কখনো খ্রিস্টান করে না। দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা। কয়েকটি মিডিয়া, আই মাস্ট সে, আমি অ্যাপিল করছি তাদের কাছে, অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। বাংলাদেশ নিয়ে চলা অপপ্রচার রুখতে এবার ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। সকালে ইইউভুক্ত 19 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। বৈঠকে নির্বাচন সহ অন্যান্য ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহের বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রদূতরা। এ সময় ইউরোপীয় দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত 19 দেশের রাষ্ট্রদূত। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর একসঙ্গে এত দেশের প্রতিনিধির সঙ্গে এটি প্রথম বৈঠক ডক্টর ইউনূসের। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুপুরে এই বৈঠক শুরু হয়ে চলে প্রায় 3 ঘন্টা। এতে অংশ নেন ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইডেন সহ ইইউভুক্ত 19 দেশের আবাসিক অনাবাসিক দূতরা। বৈঠকে বাংলাদেশের নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা হয়। বৈঠকে কূটনীতিকদের পক্ষে নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইউএর হেড অফ ডেলিগেশন। দীর্ঘ এই আলোচনায় ডক্টর ইউনূস কূটনৈতিক প্রতিনিধিদের বক্তব্য শোনেন। এ সময় মিলার বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তারা। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিষয়ে যেসব অপপ্রচার চালানো হচ্ছে সেসব রুখতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। How to deal with this misinformation, if you have any suggestions and anything that we can do to cope with it, because it's hurting us a lot. ক্ষমতায় থাকার সুযোগে পাচার করা টাকায় এখন বিদেশ থেকে বাংলাদেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। সরকারের তরফে সেই বার্তাও জানানো হয় দূতদের। Bringing the whole economy in a situation where it's almost collapsing. Banking system hardly functions. পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক ব্রিফিংয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, দিল্লি থেকে ভিসা সেন্টার সরানোর বিষয়ে আহ্বান জানানো হয়েছে ইউরোপীয় কূটনীতিকদের। অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এইটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করে। জাতীয় ঐক্যমত সহ দেশের রাজনীতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান নীতি নির্ধারকরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছেন। বিচার বিভাগ ও দুদককে দাসে পরিণত করেছিলেন শেখ হাসিনা, মন্তব্য আইন উপদেষ্টার। অনিয়ম ঠেকাতে দুদকেই সাঁড়াশি অভিযানের পরামর্শ টিআইবির। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে 11 ডিসেম্বর ঢাকা থেকে আগরতলা অভিমুখে যৌথ লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা জানান, বাংলাদেশ ইস্যুতে রাজনৈতিক দলগুলো এক হয়ে কাজ করছে। ভারতীয় আগ্রাসন বিরোধী যৌথ পদযাত্রার দুদিন পরই ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচির ঘোষণা এলো সোমবার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পক্ষ থেকে। নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল, এই 3 অঙ্গ সংগঠনের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে 11 ডিসেম্বর সকাল 8টায় পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ
আমরা ইনশাআল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। এদিন প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে জানিয়ে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ভারতীয় মিডিয়ার প্রভাব পড়বে না দেশে, কেননা সাম্প্রদায়িকতা ইস্যুতে বাংলাদেশ ভালো অবস্থানে। ভারতকে ভাবতে হবে এই সাউথ ইস্ট এশিয়া সকল দেশ ছাড়া উনি একা কিভাবে চলবে। সে রাজনৈতিক দল নিয়ে চলবে না, জনগণ নিয়ে চলবে। সকল রাজনৈতিক দল কিন্তু একত্রিত হয়েছে এবং each and everybody can realize the action of India. এদিকে ইকোনমিক রিপোর্টার্স ইউনিটি ইআরএফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়া হলে কেটে যাবে দেশের সংকট। সব সংস্কারকে ওনারা করতে পারবেন আমার তো মনে হয় না। অতএব আমরা চাই যে ওনারা যেভাবে আগে কথাটা বলছেন যে ডিসেম্বর মাসের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো আসুক, তারপরে এই সংস্কার নিয়ে একটা সব দলের সাথে ওনারা কথা বলুক, একটা ঐক্যমত্যে পৌঁছাক এবং একটা টাইম ঠিক করুক কখন ইলেকশনটা দিবে। শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নেওয়া ব্যক্তিরা এখনও তার পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। বিগত সরকারে একটা গোষ্ঠী দ্বারা পরিচালিত ছিল। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। লিটারে প্রতি 8 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন 175 টাকা এবং খোলা তেল 157 টাকা নির্ধারণ করেছে সরকার। ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দামে বিক্রি ও সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। ঢাকার বাজারে হঠাৎ করেই প্রায় উধাও বোতলজাত সয়াবিন তেল, কোথাও কোথাও পাওয়া গেলেও রাখা হচ্ছে অতিরিক্ত দাম। সম্প্রতি ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর 10 থেকে কমিয়ে 5% করায় বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক ও দাম কমার কথা থাকলেও সেই চিত্র কোথাও নেই। আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে বোতলজাত সয়াবিনের তীব্র সংকট হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। এমন পরিস্থিতিতে সোমবার সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এডিবল অয়েল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা হায়দার ভোজ্য তেলের নতুন দাম ঘোষণা করেন। বটল প্রাইস হচ্ছে 175 টাকা আর খোলাটা হচ্ছে 157 টাকা। আন্তর্জাতিক বাজারে যদি দামটা কমে তাহলে কমবে এবং বাড়লে বাড়বে। এই ফর্মুলার মাধ্যমে এটাকে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আমরা অনুরোধ করেছি। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে দাম বাড়ানোর কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, নতুন দামে তেল বেচাকেনা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হবে। আন্তর্জাতিক বাজারে দুঃখজনকভাবে 20%-এর বেশি মূল্য বৃদ্ধি ঘটেছে। তো এই কারণে স্থানীয় মজুতদারি বেড়েছে। নেগোসিয়েশনের পরে আমরা একটা মূল্য স্থির করেছি। আমরা আশা করি যে আমরা সমস্ত কিছু বাস্তব ভিত্তিকভাবে নির্ণয় করার ফলে এই অনুমান নির্ভর মজুতদারিটা আজকের থেকে ইনশাআল্লাহ বন্ধ হবে। বর্তমানে আলু সহ সবজির বাজার অস্বাভাবিক স্বীকার করে 1 মাসের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আলুতে একটা চূড়ান্ত অস্বস্তি বিরাজ করছে, এখানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বেতন বাড়ল গার্মেন্টস শ্রমিকদের। 9% হারে বাড়ানো বেতন জানুয়ারি থেকেই পাওয়া যাবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। অসন্তোষ দূর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সরকার পতনের পর গেল আগস্টে হঠাৎ অস্থির হয়ে ওঠে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। এরপর বেতন বৃদ্ধির সক্ষমতা যাচাই, টিফিন ভাতা বাড়ানো সহ 18 দফা উদ্যোগ নেওয়া হলেও সুফল মেলেনি খুব একটা। মালিক পক্ষের এমন দাবির মধ্যেই সোমবার বিকেলে সচিবালয়ে শ্রমিক নেতা ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির হার 5 থেকে বাড়িয়ে 9% করার কথা জানান শ্রম উপদেষ্টা, যা কার্যকর হবে চলতি মাস থেকেই। দেশের পোশাক শিল্প চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে কারো ফাঁদে পা না দেওয়ার পরামর্শ শ্রম উপদেষ্টার। বলা হচ্ছে বিদ্যমান শতকরা 5% বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা 4% যুক্ত করে সর্বমোট 9% বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো। 1 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে পদীয় বেতনের সাথে প্রদান করতে হবে। শ্রমিক অসন্তোষ নিরসনে নেয়া এমন সিদ্ধান্তে সন্তুষ্ট শিল্প মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে আমি শ্রমিকদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা দাবির প্রতি যেটা একটা বাৎসরিক ইনক্রিমেন্ট এটা
তো এটা মেনে নিয়ে যার যার মতো আছে যেভাবে কাজ করতেছে সেভাবে আপনারা উৎপাদন চালিয়ে যান। অসন্তোষ বা কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। আমরা শান্তিপূর্ণভাবে প্রোডাকশন বৃদ্ধির মাধ্যমে প্রোডাকশন করার মাধ্যমে আমরা হয়তো বা যেটা আমাদের উপদেষ্টা মহোদয় বললেন যে আমাদের দেশের এই সেক্টরটাকে রক্ষা করতে সক্ষম হবে। এর আগে গেল বছরের ডিসেম্বরে ন্যূনতম মজুরি বাড়ানোর সময় পোশাক শ্রমিকদের বেতন বছরে 5% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল শ্রমিক, মালিক ও সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগকে শেখ হাসিনা দাসে পরিণত করেছিলেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজনৈতিক লোককে দোষারোপ করে নিজের অন্যায় ঢাকার চেষ্টা থেকে কর্মকর্তাদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আর টিআইবি নির্বাহী পরিচালক বলেছেন, দুদককে ঢেলে সাজাতে প্রতিষ্ঠানটিতেই সাঁড়াশি অভিযানের বিকল্প নেই। আর দুদক সচিব বলেছেন, জুলাই অভ্যুত্থানের চেতনায় কাজ করবে সংস্থাটি। একের পর এক রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির থলের বিড়াল সামনে এলে যখন সাধারণ মানুষের চোখ চড়ক গাছে ওঠার দশা, রাষ্ট্র সংস্কারে অনিয়ম, দুর্নীতি বিরোধী আলোচনা যখন তুঙ্গে, তখন ঘটা করে পালন করা হলো আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। সকালে দুদক সচিবের নেতৃত্বে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেন। দিবসটির আলোচনা সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক বললেন, দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত। এ অবস্থার পরিবর্তনে সাঁড়াশি অভিযানের বিকল্প নেই বলে মত তার। একদিক থেকে তারা দুর্নীতির সহায়ক ভূমিকা পালন করেছে, সুরক্ষা দিয়েছে দুর্নীতির, অন্যদিক থেকে তারা নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত থেকেছে। এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যে দুদক কমিশন গঠন করবে সরকার। দুদক তার দাসে পরিণত হয়েছিল, এখন তো সেই পরিবেশ নাই। এখন সেগুলি তদন্ত করেন, প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন। এদিকে আলাদা অনুষ্ঠানে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, জুলাই চেতনাকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুদক প্রতিশ্রুতিবদ্ধ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবে পুলিশের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার। নাগরিকদের নতুনভাবে সেবা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি। এদিকে ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে বললেন, নতুনভাবে নাগরিকদের সেবা দিতে কাজ শুরু করেছে পুলিশ। পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। ওই সময়ের যে সমস্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ অপেশাদারিত্বের সাথে কাজ করেছে, অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এদিকে ছাত্র জনতার আন্দোলন ঘিরে ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ, খুলনা বিভাগের পুলিশের সব ইউনিটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেবে না বাহিনী। আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হলো কে ভবিষ্যতে আসবে তারই তেল দেওয়া শুরু করে দিচ্ছে। আমাদেরও তেল দেওয়া দরকার নাই, কারো তেল দেওয়া দরকার নাই। এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে। আপনারা এই তেলবাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। যারা ভুয়া মামলা করবে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার জন্য। ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তবে দোষী কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা। সজাগ থাকবেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে বাংলা মোটরে সংবাদ সম্মেলনে কথা বলছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে। অর্থাৎ তার ক্ষমতায় থাকার জন্য, বঙ্গভবনে গণভবনে থাকার জন্য বাংলাদেশকে যদি প্রয়োজন হতো বিক্রি করে দিয়েও হাসিনা এই দিল্লির শাসনকে সে মেনে নিত। যখনই দেখেছে দিল্লি যে এই বাংলাদেশে ছাত্র নাগরিক এই হাসিনার নীল ডাউন পলিসি থেকে আমাদের আই টু আই পলিসিতে আমরা চলে গিয়েছি, তখনই তারা এই পলিসিটাকে তারা মেনে নেয়নি। এখন ভারত যতই চেষ্টা করুক না কেন, তার ভারতের আধিপত্য আগ্রাসনকে আমরা ওয়েলকাম জানাবো। সেটা সেই চিন্তা থেকে তার বের হয়ে আসতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে। এবং সেটির জন্য আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের সাথে যেই ভারতের যেই চুক্তিগুলি হয়েছে সেই চুক্তিগুলি জনসম্মুখে নিয়ে আসুক এবং যেই পানির যেই ন্যায্য হিস্সা সেটিকে নিশ্চিত করা হোক। এবং আমরা চাই ভারতের সাথে আমাদের
রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হোক, জনগণের সাথে জনগণের সম্পর্ক হোক, ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক যেটি এতদিন চলে আসছে সেটিকে আমাদের অতীত করতে হবে। শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে, তবে বিচারের জন্য আসবে। গণহত্যার যে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, তার বিচার নিশ্চিত করার জন্য হাসিনাকে অবশ্যই ফিরতে হবে। এবং তারা যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নিব ভারত হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে জঙ্গি সংগঠনকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ধন্যবাদ সবাই। এতক্ষণ যুক্ত ছিলাম বাংলা মোটর থেকে। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অভ্যুত্থানের পর ঢাকা দিল্লির প্রথম বৈঠক, ভারতে বসে হাসিনার বক্তব্য, নেতিবাচক প্রচারণায় নাখোশ বাংলাদেশ, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দিল্লির। ইউরোপীয় দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার, প্রোপাগান্ডা ঠেকাতে চাইলেন সহযোগিতা, পাশে থাকার প্রতিশ্রুতি ইইউর। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বেনাপোল সীমান্ত পর্যন্ত বৈষম্য বিরোধীদের পদযাত্রা, আগরতলা অভিমুখে লং মার্চের ঘোষণা বিএনপির 3 সংগঠনের। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।